This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশের বিষয় না গলানো একেবারেই উচিত হয়নি ভারতের। বাংলাদেশে হিন্দুরা যথেষ্টই সুরক্ষিত রয়েছে। ইসকনকে নিষিদ্ধ করার কোনো রকমভাবে কোনো পরিকল্পনাই কিন্তু বাংলাদেশে নেই। এবার এই কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংবাদ সচিব শফিকুল ইসলাম। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ভারতে বাংলাদেশের বিষয় নাক গলানো একেবারেই উচিত হয়নি। বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত রয়েছে এবং ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। কিন্তু কাদের নেই? সেখানে কিন্তু ইতিমধ্যেই স্লোগান উঠছে, আন্দোলন হচ্ছে, সেখানে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এইবারে এই কথাটা এবার স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংবাদ সচিব শফিকুল ইসলাম। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি বিগত দিনে যে সেখানে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারি কাণ্ড, তার আগেও সেখানে দেখা গেছে যে ইসকনের নিষিদ্ধ করার দাবি। পরবর্তীকালেও আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের পর ইসকনের নিষিদ্ধ করার একটা দাবি সেখানে কিন্তু উঠেছে। বিভিন্ন জায়গায় যেমন একদিকে সংখ্যালঘুদের তরফ থেকে সেখানে মিছিল হচ্ছে, তার পাশাপাশি এদেরকে অর্থাৎ ইসকনকে নিষিদ্ধ করার দাবিও কিন্তু সেখানে জানানো হচ্ছে। এবং সব থেকে অবাক কাণ্ড এটা কিন্তু সবাই দেখেছেন যে যেদিনকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে হাজির করানো হচ্ছে, সেদিনকে দেখে মনে হচ্ছে যে নিরাপত্তার বহর, যা দেখে মনে হচ্ছে পুঁজি বা কোনো সন্ত্রাসবাদী সংগঠনের কোনো নেতা, বড় সড় নেতা ধরা পড়েছে এবং তাকে কোর্টে প্রডিউস করবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেদিনকে যে সিকিউরিটি দেওয়া হয়েছিল, অথচ নিছকই একজন গেরুয়া বসনধারী ব্রহ্মচারী মানুষ, এবং তাকে যে অ্যারেস্ট করা হয় তিনি নিরস্ত্র অবস্থায় ছিলেন। তাদের প্রতিবাদের ভাষা, তার মুক্তির দাবিতে বিভিন্ন জায়গায় যে প্রতিবাদের ভাষা, সেটাও সেখানে নাম সংকীর্তন এবং খোল করতাল নিয়েই সংগঠিত হচ্ছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো। সরাসরি চলে যাবো, নিউজরুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আমি তোমার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো যে ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, যদি তাই হয়ে থাকে তাহলে একজন গেরুয়া বসনধারী সন্ন্যাসীকে নিরস্ত্র অবস্থায় গ্রেপ্তার করা হলো কেন, এবং এখনো পর্যন্ত কিন্তু সেখানে রয়েছেন এবং সেখানে সংগঠিত হচ্ছে আন্দোলন, ইসকনকে নিষিদ্ধ করতে হবে, নাহলে আমরা ধরবো আর জবাই করব। কই তাদের তো বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার দমাচ্ছে না, সেখানে কোনো রকম ভাবে প্রচন্ড মদত দিয়ে যাচ্ছে। আসলে হচ্ছেটা কি সুচারু? দেখো, সে দেশের সংবাদ সচিব তিনি যে মন্তব্য করেছেন হিন্দুরা সুরক্ষিত, যদি তাই হয় তাহলে কয়েকদিন আগে এবং বলেছেন ইসকনকে ভাঙার বা ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তাহলে রিট পিটিশন যে দাখিল হলো, হাইকোর্ট সেটাকে রিজেক্ট করে দিল, কারা করলো? এবং শুধু তাই নয়, 100টা ছোট বড় মিলিয়ে ইসকনের মন্দির বাংলাদেশে রয়েছে 100খানা, যার মধ্যে 40টি মন্দির ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত। এবং তোমাকে এই মুহূর্তে লেটেস্ট আপডেট জানাই, ইসকনের 2জন ভক্ত খানিকটা আগে গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ, সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে খানিকটা আগেই। গতকাল রংপুর, ঢাকা, সিলেট, মহেশ্বর পাশাগ্রাম এই সমস্ত জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরদোর ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ, এবং সেই অভিযোগের ঘটনাতে উল্টে দেখা যাচ্ছে ইসকনের 2জন ভক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকেও ধরপাকড় চলছে, অভিযান চলছে বাংলাদেশের প্রশাসনের তরফে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সংবাদ সচিবের যে বক্তব্য হিন্দুরা সুরক্ষিত, তাহলে তারা এতটা রাস্তায় রয়েছেন কেন, বা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এখনও কেন কারাগারে নিক্ষেপ করে রাখা রয়েছে? ফলে সে প্রশ্ন যেমন উঠছে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত, আপনার কাছে প্রথম প্রশ্ন, বাংলাদেশ বলছে যে ভারতবর্ষ নাক গলাবে কেন? বিদেশ মন্ত্রক আমাদের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে গতকাল আমাদের যিনি সচিব রয়েছেন রণধীর জয়সওয়াল, তিনি বলেছেন যে সংখ্যালঘুদের বিষয়টা একটু দেখা দরকার, সেখানটা
খুব সেন্সিটিভ হয়ে যাচ্ছে, অথচ সেখানকার সেদেশের সচিব বলছেন বাংলাদেশের বিষয়ে ভারতের নাক গলানোর দরকার নেই। মানে ভারতকে লাগে না বাংলাদেশে? ভারত বড় দেশ, তার নাকটাও বড় হবে, এবং সে কারণে এটা গলানোর প্রশ্ন নেই। কেন গতদিনই এই কথাটা হয়েছে যে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান হচ্ছে একেবারে ভারতের পেটের মধ্যে। এত বড় একটা সীমান্ত কী করে সুরক্ষা দেওয়া হবে সেটা নিয়ে একটু বিদেশ মন্ত্রক বাংলাদেশের ভাবলে তো ভালো হয়। 4 মাস তো অতিক্রান্ত, 4 মাস অতিক্রান্ত অবস্থায় এই বিষয়গুলো আসবে কেন? যেখানে বারবার করে বিষয়টা আসে যে বাংলাদেশে যে কোনো পট পরিবর্তনের ক্ষেত্রে হিন্দুরা হচ্ছে সফট টার্গেট, তারপর কোথাও কোথাও জায়গায় বৌদ্ধদেরও টার্গেট করা হয়, এবং অন্যান্য যে সমস্ত ভাষাগোষ্ঠী যেগুলো বা নৃগোষ্ঠী যেগুলো বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা কি বাংলাদেশে তাদের কাছে তাদেরও তো বক্তব্য আসে বিভিন্নভাবে, যেগুলো ইউটিউবে পাওয়া যায়, বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘোরাঘুরি করে, তাদের ছবি যেগুলো আসে সেগুলো তো ঠিক নয়। এবং এই যে ভারত কেন নাক গলাবে এই প্রশ্নটা ঠিক কথা। আসলে দুটো দেশ বিবৃতির লড়াই লড়ছে এখন। ভারতের বিদেশ মন্ত্রকও বিবৃতির লড়াই করছেন যে এটা অত্যন্ত গর্হিত কাজ। এই বিবৃতি দেওয়া হচ্ছে সংসদে একবারই, হয়তো জয়শঙ্কর বলেছিলেন প্রথম দিকে এই বিষয়টার দিকে তারা নজর রাখছেন, কিন্তু একেবারে এই মুহূর্তে একটা চরম উদ্ভূত পরিস্থিতির মধ্যে বাংলাদেশ, এবং আবারও নতুন করে উত্তেজনা পরিস্থিতি বিভিন্ন জায়গায়, এবং যার ফলে অশান্তির ঘটনাতে পুলিশ ধরপাকড় শুরু করেছে। 2 জন ইসকন ভক্ত ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। আমরা আবার সুজিতদার সাথে কথা বলব। সুজিতদা, আপনার কাছে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল এবং আবার একবার জানতে চাইব এইটাই যে বাংলাদেশে এই বিবৃতির লড়াই বন্ধ হয়ে কার্যকরী পদক্ষেপ নিক। কার্যকরী পদক্ষেপ হচ্ছে এটাই যে সেখানে ইসকনের সাথে ওই সমস্ত বিষয় বলে যাকে যাকে খুনের মামলা, মানে খুন করছে একজন, কারা করছে কি আর লোকে দেখতে পাচ্ছে না? মাথায় মুখে হেলমেট চাপিয়ে গিয়ে হাতে খোলা রাস্তায় ঢাকার রাজপথে তরবারি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই কারা করছে জানে না। সেখানে সাংবাদিকদের এখনও পর্যন্ত 4 মাস হয়ে গেল, তাদের কোনো রকম সংবাদ পাওয়া যাচ্ছে না। ওরকম বড় বড় সাংবাদিক, সুভাষ সিংহ রায়ের মতো সাংবাদিক, শ্যামল দত্তের মতো সাংবাদিক, সোমা ইসলামের মতো সাংবাদিক তাদের রয়েছে। আর এদিকে তারা বলছে যে আমরা গণতন্ত্র ফেরাবো, দেশে একটা নিয়ে আসবো, সংস্কার করব। ডক্টর ইউনূসের বড় বড় ভাষণ, এই 4 মাস ধরেই বড় বড় ভাষণ। কার্যকরী পদক্ষেপটা কি? একটা আবার উনি বলেন যে এবারে দুর্গাপুজোতে আর্মি সব জায়গায় ছিল। কি দেশ তৈরি করেছো বাবা! একটা দেশে দুর্গাপুজো হচ্ছে আর্মির তত্ত্বাবধান, আর এদিকে বলছো ওখানে হিন্দুরা সুরক্ষিত। নিশ্চয়ই এই আশ্বাসটাকে পজিটিভলি নিচ্ছি। তার কারণ হচ্ছে যিনি প্রেস সচিব রয়েছেন তিনি যথেষ্ট, এবং বিশেষ করে ভারত এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বা ভারতের সাথে যে একটা সাংস্কৃতিক মৈত্রী, সেই মৈত্রীর ব্যাপারে যিনি প্রেস সচিব আছেন বাংলাদেশে এই মুহূর্তে, তার সম্পর্কে কিন্তু একটা সেরকম পজিটিভ ধারণাই রয়েছে। বাংলাদেশে অনেক এরকম সমন্বয়ক যারা রয়েছেন বা তারা রয়েছেন, আসলে সমন্বয়করা কার কথা শুনবেন? প্রথম কথা, কোনো রাজনৈতিক দলের তারা লেজুর বৃত্তি করেন না, সেটা একটা ভালো দিক। তার কারণ ছাত্র আন্দোলনের ক্ষেত্রে লেজুর বৃত্তি করবে না বলে বিভিন্ন জায়গায় তাদের ওরা নেমে গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফলে গোটা বাংলাদেশে তুমি দেখো এক কলেজের ছাত্র আরেক কলেজের ছাত্রদের উপর গিয়ে ঠ্যাঙাচ্ছে, গিয়ে সেখানে কোপাকুপি চলছে। সংবাদপত্রের সামনে সেখানে প্যারিস প্রবাসীর আহ্বানে ক্ল্যারিয়ন কল দিয়েছেন, সেখানে গিয়ে গরু জবাই হচ্ছে। তারপর হচ্ছে ইট পাথর মারছে, এবং হচ্ছে তাদের অফিস পুড়িয়ে দিয়েছে। এগুলো কোন দেশে হয়? পৃথিবীর কোন দেশে তুমি বলো তো এগুলো হবে? এই সমস্ত হিজবুত তেহরিক সেই এরা ঘুরে বেড়াচ্ছে, আর বড় বড় হচ্ছে লেকচারবাজি চলছে। এখন এটা ঠিক কথা, বাংলাদেশে একটা হিন্দুদের সামনে এবং অন্যান্য মাইনরিটিস যারা রয়েছে তাদের কাছে একটা জ্বলন্ত সমস্যা এসে সামনে উপস্থিত হয়েছে। একটা কঠিন অগ্নি পরীক্ষা তারা দিচ্ছেন। এই অগ্নি পরীক্ষায় ভারত অবশ্যইভাবে তারা ধৈর্য দেখাচ্ছে, এবং হচ্ছে পণ্য পরিবহনে যাতে নিষেধাজ্ঞা জারি করায় পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির একটা বড় চাপ আছে। আমি এই সঙ্গে আপনার সঙ্গে সংযুক্ত করব। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলছে যে ওদের দেশকে বয়কট করো, সমস্ত এখান থেকে যা জিনিস বাংলাদেশ ভারত থেকে নেয় সবটা বন্ধ করে দিলে আসলে একদম আবার লাইনে চলে আসবে। এবং এটা ঠিক
যে এটার একটা চাপ বাড়ছে, তার কারণ হচ্ছে তাদের একটা হচ্ছে মানে বিপদে আমি থাকবো। আমি একটা দেশে, তুমি যখন মুক্তিযুদ্ধ করছো তখন অবশ্য অন্য সরকার ছিল, এবার তারা তাকে অস্বীকার করছে, তুমি করেছো ওটা ভুলে যাও, দিয়ে নতুন করে তারা আবার একটা নতুন হচ্ছে টার্মস সেট করতে চাইছেন, নতুন টার্মস। এই টার্মসে হচ্ছে ভারত হেল্প করবে, প্রয়োজনে আমরা নিশ্চয়ই যাব, কিন্তু দাদাগিরি করা চলবে না। এই এক অদ্ভুত মানে বাচ্চাদের মতো যুক্তি। আর না হলে হচ্ছে এখানকার যে কোনো সভ্য দেশে বাচ্চারা বা যে কোনো ইয়েতে তারা কী করে, টয় গান ফান নিয়ে নিজেদের মধ্যে খেলাধুলা করে, এখানে হচ্ছে চাপাতি নিয়ে নেমে পড়েছে, দিয়ে দৌড়চ্ছে। এইটা গোটা বিশ্বতে দেখে শঙ্কিত, এবং পরিষ্কার তারা বলছে যে একটা ইসলামিক উত্থান হয়েছে, এবং সেটা হচ্ছে ওই আনসারুল্লাহ বাংলা টিম, তার যে প্রধান, তাকে ছেড়ে দেওয়ার পর থেকে তুমি দেখো যেদিন ছাড়া পেলো তারপর থেকে তুমি আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে অবধি তুমি ক্রোনোলজি সাজাও, ক্রোনোলজি অনুযায়ী চলছে। বাংলাদেশের এই পরিস্থিতির পেছনে, যে অস্থিরতার পেছনে, কোথাও কি আপনি হিজবুল তাহরির যোগ দেখছেন? দেখো, এটা তো হিজবুত তাহরি বা এই আনসারুল্লাহ বাংলা টিম একসময় খুবই ইয়ে করেছিল। আসলে যদি তুমি, আমরা অনেক ক্ষেত্রেই বলি যে বাংলাদেশ একটু যেহেতু একটা দুর্বলতা আছে পশ্চিমবঙ্গবাসীর বাংলাদেশের প্রতি, তার কারণ ভাষাগত কারণে এবং হচ্ছে পাশাপাশি একসময় একসাথে থাকার কারণে। কিন্তু তুমি যদি দেখো মন মানসিকতা অনেক দিন আগে থেকে তারা পাকিস্তান হয়ে রয়েছে, যেটা হচ্ছে যেভাবে আর কি মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, সবই অস্বীকার মোডে রয়েছে। ওটাই রিসেট বাটন। এই রিসেট বাটনটা বলার সময় বেশ তার মধ্যে বেশ একটা গর্ব ছিল ডক্টর ইউনূসের, একটা বেশ মুখে একটা প্রচ্ছন্ন হাসি ছিল। কিন্তু এই রিসেট বাটন যে আপনি বলেছিলেন, তারপর থেকে এ তো হাওয়া পেয়ে গেল। তারপর থেকে পাশে যে প্রধান যিনি উপদেষ্টা, তার যিনি উপদেষ্টা, অনেকে বলেন রিমোট কন্ট্রোলে সে চালাচ্ছে, মাহফুজ, এবং মাহফুজের বায়োডাটা আমরা, মাহফুজ আলমের বায়োডাটা আমরা এই পশ্চিমবঙ্গবাসী আর কি বলবো, সাংবাদিকরা, ওই দেশের সাংবাদিকদের এই অবস্থা, বেশি বললে বলবে আবার নাক গলাচ্ছি, মানে নাকটা গলাবেন ওনারা, পরিস্থিতি আছে, দাও দাও দাও, আরে দিচ্ছে তো। শুভেন্দু অধিকারী বলছেন বন্ধ করো, বিদেশ মন্ত্রক বলছে যে আরে না ঠিক আছে, আর ওই দিক থেকে বাংলাদেশ বলছে দাও দাও আর দাও। ট্রিটমেন্ট নিয়ে গিয়ে বলছে যে কী ট্রিটমেন্ট হয়েছে, প্যারিস প্রবাসী বলছেন মালয়েশিয়ায় যাও ট্রিটমেন্ট করতে। আরে কে বারণ করেছে যেতে? এই এক অদ্ভুত একটা ভূ রাজনৈতিক আসল উদ্দেশ্য হচ্ছে পরিস্থিতিকে অশান্ত করে রাখো। এই অশান্তিটা দুই বাংলার মধ্যে আসবে, এবং বাংলাদেশ তো একটা উঠছিল, তো এটা তো সমর্থন দেওয়া হয়েছে না। 5ই আগস্টে কি সব হাসিনার পক্ষে কি সবাই সমর্থন দিয়েছিল? একেবারেই নয়, নয় তো, তুমি আমি সাক্ষী, কেউ দেওয়া হয়নি। এবং আমাদের স্টুডিওতে একজন বিএনপির সমর্থক মহিলা এসে বলেছিল যে আমরা ভারতের বিরুদ্ধে নই, কিন্তু মুজিবুর রহমানের কেউ অতটা নই, কিন্তু হাসিনা। বুঝলাম শেখ হাসিনার প্রতি অনেকের একটা খুব যন্ত্রণা ছিল, সেটা তো অস্বাভাবিক কিছু না, গণতন্ত্রে অনেক সময় ফেল করে, কিন্তু এটাকে অস্বীকার করতে পারবে। একটা মধ্যমায়ের দেশে পরিণত হয়েছিল, টাকা পয়সা তো ভালোই আসছিল, মধ্যমায়ের দেশে হচ্ছিল। হ্যাঁ, অনেকে সিঙ্গাপুর মালয়েশিয়া গিয়ে ট্রিটমেন্ট করা কথা বলতে লাগে, অত সোজা না। পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে তারা এসেছেন, পশ্চিমবঙ্গবাসী অনেক ক্ষেত্রে হাসপাতালে ঠিকমতো সুচিকিৎসা পায়নি, অনেক বেসরকারি হাসপাতালগুলোতে তাদের এত ভিড় থাকতো। বিষয়টা সবই তো মেনে নিচ্ছে, কেন ওই যে পশ্চিমবঙ্গবাসীর একটা আবেগ, সেটাকে যে কায়দায়, এবং ইসকনের আর একটা নিরস্ত্র সংগঠন। ইসকনকে বারবার সফট টার্গেট কেন? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস গোটা বিশ্ব জুড়ে তাদের ধর্মীয় প্রচারের ব্যাপ্তি, হরে কৃষ্ণ সারাদিন করেন, তাদেরকে কেন সফট টার্গেট, বিশেষ করে বাংলাদেশে? এটা খুবই সত্যিকারে খুব আশ্চর্যের, অবাক হবার মতো, এবং হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ছাড়া তো কিছু বলা যায় না। তুমি যেটা বললে, আমি শুধু এর সাথে একটা যোগ করবো, ও সুচারু, তুমি তো ইসকন বলছো, দেখো গিয়ে ফরাদ মাজারের মতো লোক তার সাথেও তাই করেছে। এই সমন্বয়করা একবারও কেউ বলেনি যে ফরাদ মাজারের তো আমরা ইয়ে করেছি, খুব ভক্ত সেজেছি, কিন্তু এই যে মাজারগুলোর উপর আক্রমণ কেন হবে? পর মাজারের উপর, মানে যে বাংলায় কি মাজার নেই? পশ্চিমবঙ্গে নেই? পশ্চিমবঙ্গে কেউ গিয়ে মাজারকে অপমান করে না তো? তাহলে তুমি মন্দির করবে, তুমি মাজারগুলো করবে, বিভিন্ন জায়গায় যারা অনেক উলেমা রয়েছেন, যারা হচ্ছে একটু মানে অন্যভাবে কথা বলেন, শান্তি শৃঙ্খলায় বিশ্বাস করেন, সেখান থেকে দাঁড়িয়ে এই যে একটা প্রবল উত্তেজনা এবং একটা প্রবল সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করা হয়েছে,
এই বাতাবরণের মধ্যে সবচেয়ে বেশি পিষ্ট হচ্ছে কারা জানো? সুচারু, তাদের কথাটা তারা কিন্তু শুরু থেকে মনে হয় এবার তারা চিনতে পেরে গেছিলো ডক্টর ইউনূসের। আরে কিছু করতে হয় জীবনে, গ্রামীণ ব্যাংকই শেষ কথা নয়। আজকে বাংলাদেশ যে টাকা রোজগার করছে, এই যে এই গার্মেন্ট সেক্টর, সেটা জেনারেল জিয়া করেছিলেন। জেনারেল জিয়া যখন হচ্ছে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন, এমনকি হোসেন মোহাম্মদ এরশাদের সময় তার পতন ঘটেনি। আর হাসিনার সময় তো গোটা বিশ্বে ব্র্যান্ডিং হয়ে গেছে। স্বয়ং ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার যে লাল টাইটা যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশে মানে তৈরি। সেখান থেকে দেখো গিয়ে গার্মেন্ট শ্রমিকদের পয়সা দেয় আর নেই, মালিককে মেরে তাড়িয়ে দিয়েছে। মালিককে মেরে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা, মালিককে মেরে তাড়িয়ে দিয়েছি, তাহলে সমন্বয় গিয়ে কেউ গার্মেন্ট ইন্ডাস্ট্রিরা ঠিক কর, সেটা না নেই। কোথায় মন্দির, কোন বাড়িতে, কোন বাড়ি পুরুষ শূন্য করে, তারপরেটা আর বললাম না। এই সমস্ত ধান্দাবাজি করে, এই সমস্ত নোংরামি বদমাইশি করে আধুনিক বিশ্বে টিকে থাকা যায়? যায় না। এবং এটা থেকে এসকেপ করার জন্যে দেখো, এটা ভারতের বিদেশ মন্ত্রকের যে বয়ান, তাতে বোঝা যাচ্ছে যে ভারত কোনো রকম অর্থনৈতিক অবরোধের দিকে যাচ্ছে না এই মুহূর্তে, কিন্তু মানে ধৈর্য দেখাচ্ছে। কিন্তু এই পরিস্থিতিকে এখন ডক্টর ইউনূস, তার হচ্ছে বিশাল পণ্ডিত যারা রয়েছেন তার আছেন, সত্যি করে আমি কিন্তু এটা ব্যঙ্গাত্মক করতে বলছি না, সত্যি কথাই বলছি যে অনেকে আছেন যারা অন্তত কর্মক্ষেত্রে তারা সফল ব্যক্তি, কর্মক্ষেত্রে সফল ব্যক্তি, তারা অন্তত এগিয়ে এসে একটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং কাজের কাজ যেটা প্রেসের সামনে বলবেন। অর্ধেক প্রেসের সাংবাদিক তো জেলে পুড়ে রেখে দিয়েছেন, তাদের সামনে যেটা বলেন রাখবেন। এবং অবশ্যই আমি তোমার এইটা মাধ্যমে একজনকে আমি খুব ধন্যবাদ দিতে চাই। আমি শুরুর দিন থেকে তার রাজনীতির প্রতি আমার একটা, অন্তত বর্তমানে অতীতের রাজনীতি সম্পর্কে আমি অত বলতে পারবো না, সেটা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। অত্যন্ত ভদ্রলোক, পণ্ডিত মানুষ, লেখাপড়া জানা, উনি শিক্ষকতা করতেন, এখন বিএনপির মহাসচিব। বলছেন ছি 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 ছি, এরকম দৃশ্য বাংলাদেশে থেকে দেখতে হবে? তো ওরা যদি এইসব বলার জন্য আমাকেও জেলে পুড়ে দিতে চায়, পুড়ে দিই, কিন্তু এইসব দৃশ্য দেখা যায় না। একটা সংবাদ মাধ্যমের অফিসের সামনে এইসব কী হচ্ছে? কতগুলো এরকম রয়েছে অতৃপ্ত আত্মা, বিভিন্নভাবে তারা বাংলাদেশের এবং হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং টার্গেট এখানে পশ্চিমবঙ্গ। আজ বাংলাদেশ, কাল পশ্চিমবঙ্গকে টার্গেট করবে না কে? এটা দিতে পারে, মুভমেন্ট তো সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। সুতরাং এরকম একটা কঠিন জটিল পরিস্থিতিতে আমার মনে হয় শেষ বিচারে অবশ্যই জিতবে সনাতন বাংলার আবহ, যে বাংলা তৈরি হয়েছে রাজা রামমোহন রায় থেকে লালন ফকির থেকে শুরু করে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, আরে আগে একটা লেখ ওরকম কবি, মানে ওই রকম গান, তারপর কথা হবে। প্রবীর, বুঝতেই পারছো এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, এবং তাতে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ পাশে দাঁড়িয়েছে। আগামী সোমবার পেট্রাপোল সীমান্ত ঘেরাও কর্মসূচি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অরাজনৈতিক ব্যানারে, এবং একেবারে বর্ডারের 1.5 কিলোমিটার আগেই সেই কর্মসূচি বনগাঁতে হতে চলেছে। ফলে সব মিলিয়ে বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি কবে কাটে এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ হামলা বন্ধ হয় কিনা এবং সুস্থ স্বাভাবিক চিত্র ফিরে আসতে কতটা সময় লাগবে সেটা হয়তো সময় বলবে। কিন্তু দেখার যে পশ্চিমবঙ্গ যেভাবে পাশে দাঁড়িয়েছে, আমরা দেখেছি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বারে বারে বিক্ষোভ হতে, উত্তাল পরিস্থিতি তৈরি হতে, সোমবারও পেট্রাপোল সীমান্তের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।